আচ্ছা ঠিক আছে, আজকে আমরা কোন চ্যাপ্টারটা পড়াবো? অধ্যায় 4। অধ্যায় 4-এর আজকে আমরা পড়বো শ্বসনতন্ত্রের গঠন আর হচ্ছে ফুসফুসের গঠন। দুইটাই খুবই ইম্পর্টেন্ট টপিক। এই দুইটা টপিকে আমাদের খুব ভালোভাবে পড়তে হবে। তাহলে শ্বসনতন্ত্র সম্পর্কে আজকে আমরা জানবো, আর তার সাথে আমরা জানবো কি ফুসফুসের গঠনটা কেমন হয়। দুটো কোশ্চেনই পরীক্ষায় আসে। এছাড়াও আমরা জানবো শ্বসনের অন্তঃশ্বসন এবং বহিঃশ্বসন। এই দুটো কি, অন্তঃশ্বসন কি বহিঃশ্বসন কি, অন্তঃশ্বসনটা কিভাবে হয়, বহিঃশ্বসনটা কিভাবে হয়, সেটাও আমরা আজকের লেকচার থেকে জানতে পারবো। ঠিক আছে। আচ্ছা, প্রথমেই হচ্ছে শ্বসন কি। আমি এখন মিউট করে দিচ্ছি সবাইকে। আমি 10 মিনিটস বলবো, তারপরে আমি আনমিউট করব। কারো যদি কোনো ধরনের কোশ্চেন থাকে আমাকে তখন জিজ্ঞেস করবে। আমার কথা কি শোনা যাচ্ছে? Yes, miss. Yes, miss. Yes, miss. আচ্ছা, আর কোনো Yes, miss. কোশ্চেন থাকলে বা কোনো ইম্পর্টেন্ট কোশ্চেন থাকলে একটা খাতা আর একটা কলম নিবে বা একটা পেন্সিল, জাস্ট ইম্পর্টেন্ট টপিকটা টুকে রাখার জন্য। ঠিক আছে। Miss, এটা তাহলে আমাদের আজকের টপিক হচ্ছে শ্বসনতন্ত্রের গঠন, ফুসফুসের গঠন, অন্তঃশ্বসন কি বহিঃশ্বসন কি। শ্বসন কি, প্রথম কথা হচ্ছে শ্বসন কি। আমরা যে খাদ্য গ্রহণ করি সেই খাদ্যটাকে যখন আমাদের দেহের অভ্যন্তরে আমরা যে অক্সিজেনটা নিচ্ছি শ্বসনের মাধ্যমে, সেই অক্সিজেনটা কি করে, প্রথমে আমাদের ফুসফুসে আসে, ফুসফুস থেকে কৌশিক জালিকার মাধ্যমে রক্তরসে প্রবেশ করে, রক্তের মাধ্যমে সেই অক্সিজেনটা কি করে প্রত্যেকটা কোষে যায়। কোষে যাওয়ার পরে কোষের ভেতরে খাদ্যের যে রস থাকে সেই রসকে জারিত করে মাইটোকন্ড্রিয়ার ভেতরে কি তৈরি করে, শক্তি উৎপন্ন করে। শক্তি উৎপন্ন করে সেখানে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। সেই কার্বন ডাই অক্সাইডটা আবার রক্তের মাধ্যমে কোথায় চলে আসে, ফুসফুসে চলে আসে, তারপর আবার আমাদের দেহ থেকে বের হয়ে যায়। এই যে পুরো প্রক্রিয়া, শ্বসন প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মূল লক্ষ্যই হচ্ছে কি খাদ্য থেকে শক্তি উৎপন্ন করা। ঠিক আছে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু খাদ্য উৎপন্ন হয়। উদ্ভিদ কি করে, খাদ্য উৎপন্ন করে। আর শ্বসনের মাধ্যমে হচ্ছে কি, আমরা যেহেতু খাদ্য উৎপন্ন করতে পারি না, আমরা খাদ্যটা গ্রহণ করি, সেই গ্রহণকৃত খাদ্য থেকে শক্তি উৎপন্ন করার প্রক্রিয়াটাই হচ্ছে কি শ্বসন। শ্বসন যদি না হতো তাহলে কিন্তু আমাদের দেহে বা কোষে কি হতো না, কখনোই শক্তি উৎপন্ন হতো না। এটা খুব সহজ একটা উদাহরণ হচ্ছে, আমরা যখন প্রচুর পরিমাণে পরিশ্রম করি, যেমন খেলাধুলা করি, তোমরা যেমন খেলাধুলা করো, যখন দেখবা যে অনেক জোরে জোরে কি করতে হয়, শ্বাস নিতে হয়, অক্সিজেনটা নিতে হয়। যত জোরে তুমি দৌড়াচ্ছ তত বেশি তোমাকে অক্সিজেন নিতে হচ্ছে। কারণ কি, দৌড়ের কারণে দেহ থেকে কি হচ্ছে, প্রচুর শক্তি বের হয়ে যাচ্ছে এবং শক্তি দরকার পড়ে, প্রয়োজন পড়ে দেহে। তো এই শক্তি কখন তুমি তৈরি করতে পারবে, যত বেশি তুমি অক্সিজেনটা ইনটেক করবে বা গ্রহণ করবে। এজন্য যত বেশি পরিশ্রম করে তত বেশি শক্তি উৎপন্ন হয়, শক্তি ক্ষয় হয় এবং তত কি অক্সিজেনের প্রয়োজন হয় শক্তি উৎপন্ন করতে। এখন শ্বসনটাকে আমরা দেখি। যে জিনিসটা টেক্সট বইয়ে নাই সেটা আমি বলে দিব, আর যেগুলো টেক্সট বইয়ে আছে সেগুলো রাইট ডাউন করার কিছু নাই। একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ঠিক আছে। আচ্ছা, এখানে কি বলেছে, শ্বসন একটি অন্তঃকোষীয় বিপাক ক্রিয়া এবং উদ্ভিদ ও প্রাণীদেহের বিভিন্ন সজীব কোষে শ্বসন প্রক্রিয়াটি একই রকম। উদ্ভিদ ও প্রাণীদেহ যেটাই হোক না কেন, শ্বসনের মূল কাজই হচ্ছে কি শক্তি উৎপন্ন করা। বিভিন্ন জীবের অক্সিজেন গ্রহণ, কার্বন ডাই অক্সাইড নির্গমন পদ্ধতিটি ভিন্নরূপ। বিভিন্ন জীব মানে হচ্ছে প্রাণী এবং উদ্ভিদের কথা বলা হয়েছে। প্রাণীর ক্ষেত্রে কি অক্সিজেন গ্রহণ, কার্বন ডাই অক্সাইড নির্গমন পদ্ধতি এক, আর উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু আলাদা। উদ্ভিদের যেমন অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ আমাদের মতো না, সম্পূর্ণভাবে কি আলাদা।
উদ্ভিদ দেহে শ্বসন কালে অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের বিনিময় অপেক্ষাকৃত কি হয় সরল। উদ্ভিদের কোনো নির্দিষ্ট শ্বসন অঙ্গ নেই, উদ্ভিদের সারা দেহ দিয়ে কি হচ্ছে শ্বসন হচ্ছে। পাতার পত্ররন্ধ্র ল্যান্টিসেল অন্তঃকোষের মাধ্যমে বায়ু দেহের অভ্যন্তরে প্রবেশ করে। পানিতে নিমজ্জিত উদ্ভিদের ক্ষেত্রে কি হয় অক্সিজেন সমগ্র দেহের মাধ্যমে শোষণ করে নেয় পানি থেকে। প্রাণী দেহ শোষণ প্রাণী দেহেও শ্বসন বিভিন্ন অঙ্গের মাধ্যমে সম্পন্ন হয়। আচ্ছা, উদ্ভিদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে উদ্ভিদের নির্দিষ্ট কোনো শ্বসন অঙ্গ নাই। উদ্ভিদ সারা দেহের মাধ্যমে কি করে শ্বসন কাজ সম্পন্ন করে। আর পানিতে যারা থাকে তাদের ক্ষেত্রে কি হয় এটা আরো বেশি ভালো হয়, কারণ কি তারা পানির মধ্যে সবসময় কি থাকে অক্সিজেন থাকে। পানিতে প্রচুর পরিমাণে অক্সিজেন থাকে, তারা পানি থেকেও অক্সিজেন নিচ্ছে। আর পানির উপরে যদি তাদের দেহের কোনো অংশ বিশেষ থাকে তাহলে তারা বায়ুমণ্ডল থেকে অক্সিজেন নিতে পারে। প্রাণীদের ক্ষেত্রে কিন্তু এটা না। প্রাণী দেহের ক্ষেত্রে অক্সিজেন ইনটেক করার জন্য বা গ্রহণের জন্য একটা নির্দিষ্ট অঙ্গ আছে। এই অঙ্গ ছাড়া কিন্তু প্রাণী দেহের আর কোনোভাবে অক্সিজেন নেওয়া সম্ভব নয়। তবে প্রাণীদের মধ্যে বিভিন্ন ভাগ আছে, যেমন মানুষের ক্ষেত্রে একরকম, ম্যামালস ম্যামালস মানে কি যারা স্তন্যপায়ী, স্তন্যপায়ীদের ক্ষেত্রে কিন্তু শ্বসন অঙ্গ একরকম। আবার আমরা যদি মাছের কথা বিবেচনা করি মাছের ক্ষেত্রে কিন্তু শ্বসন অঙ্গ আবার কি আলাদা। আবার যদি আমরা সরীসৃপ যেমন টিকটিকি কুমির গিরগিটি এদের কথা ভাবি এদের শ্বসন অঙ্গ কিন্তু আবার কি আলাদা। ব্যাঙের শ্বসন অঙ্গ আবার কি আলাদা। তো এরকম শ্বসন অঙ্গের মধ্যেও অনেক কি আছে পার্থক্য আছে প্রাণীদের ক্ষেত্রেও। নিম্ন শ্রেণীর প্রাণীতে ত্বক ও ট্রাকিয়ার মাধ্যমে কি হয় শ্বসন হয়। অনেকের ত্বকের মাধ্যমে হয়, অনেকের ট্রাকিয়ার মাধ্যমে হয়। আমাদেরটা মূলত ট্রাকিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। উন্নত প্রাণীতে বিশেষ ধরনের শ্বসন অঙ্গ থাকে। মাছ ও ব্যাঙাচি ফুলকার সাহায্যে এবং স্থলজ মেরুদণ্ডীরা ফুসফুসের সাহায্যে শ্বসন অঙ্গ সম্পন্ন করে। আমরা ফুসফুস, আর মাছ ও ব্যাঙাচি ফুলকা। তবে ব্যাঙের ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে ব্যাঙ যখন ব্যাঙাচি দশায় থাকে তখন পানিতে থাকে এবং ফুলকার সাহায্যে শ্বসন সম্পন্ন করে, কিন্তু ব্যাঙ যখন পরিণত হয় তখন কিন্তু আর ফুলকার সাহায্যে শ্বসন কার্য সম্পন্ন করে না, তখন সম্পন্ন করে কি ফুসফুসের সাহায্যে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তো এই বিভিন্ন ধরনের পার্থক্য রয়েছে প্রাণীদের ক্ষেত্রে শ্বসন অঙ্গের ব্যাপারে। এখন আমরা আজকে যে শ্বসন অঙ্গটা পড়বো সেটা হচ্ছে কি মানুষের ক্ষেত্রে। আজকে আমরা প্রাণী দেহের বা মানুষের শ্বসন অঙ্গ নিয়ে আলোচনা করব। শ্বসন তন্ত্রের গঠন দেখো, এখানে একটা ছবি দেয়া আছে। ছবিতে তিনটা জিনিসকে মেনশন করা হয়েছে, একটা হচ্ছে নাসারন্ধ্র, একটা হচ্ছে গলবিল, একটা হচ্ছে শ্বাসনালী। আর শ্বসন তন্ত্রের গঠনে বলা হয়েছে কি প্রথমটাই হচ্ছে নাসিকা। নাসিকা মানে হচ্ছে কি নাক। নাক আমরা সবাই চিনি, আর আমরা সবকিছুর মধ্যে নাক গলাতে পছন্দ করি, তাই না? কিন্তু এই নাক গলানো ছাড়া নাকের যে কত ধরনের কাজ আছে সেটা আজকে আমরা দেখব। প্রথম কাজে হচ্ছে কি সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ কি অক্সিজেন গ্রহণ করা। নাসিকা, নাসিকার একেবারে শুরুতে দুইটা ছোট্ট ছোট্ট কি থাকে রন্ধ্র বা ছিদ্র, যেগুলোকে বলা হয় নাসা রন্ধ্র। নাকের যে ছিদ্র দুটো এটাকে বলা হয় কি নাসা রন্ধ্র। এই নাসা রন্ধ্র হয়ে অক্সিজেন কোথায় প্রবেশ করে নাসা গলবিল। এখন প্রশ্ন হচ্ছে নাসা গলবিল কোন জায়গাটাকে নাসা গলবিল বলা হয়? আমরা পরিপাকতন্ত্র পড়ার সময় পড়েছিলাম কি মুখ গলবিল, তাই না? এই যে দেখো নাসারন্ধ্র হচ্ছে এটা, আর এটা হচ্ছে কি এটা হচ্ছে মুখ। এই মুখ দিয়ে আর এই নাসারন্ধ্র দিয়ে এই যে ফাঁকা জায়গাটা যেটাকে লেখা হয়েছে কি গলবিল, এই গলবিলকে যখন আমরা পরিপাকতন্ত্র পড়বো তখন বলবো মুখ গলবিল, আর যখন শ্বসনতন্ত্র পড়বো তখন বলবো কি নাসা গলবিল। এই ফাঁকা জায়গাটা হচ্ছে কি নাসা গলবিল। এই নাসা গলবিলের পরবর্তী অংশে যে সামনের দিকে দেখো একটু বাঁকা হয়ে গেছে, এই যে একটু বাঁকা হয়ে গেছে, এই বাঁকা যে অংশটা এটা হচ্ছে কি এই জায়গাটায় শ্বাসনালী বা ট্রাকিয়া। এই শ্বাসনালীর সামনে যে উঁচু জায়গা এই জায়গাটাই হচ্ছে স্বরযন্ত্র। ছেলেদের ক্ষেত্রে দেখবা বয়ঃসন্ধিকালের পরে গলার সামনে একটা উঁচু জায়গা থাকে, তাই না? বাইরের দিকে উঁচু হয়ে থাকে, এই জায়গাটা আসলে কি থাকে থাইরয়েড গ্রন্থি থাকে।
আর এই জায়গায় যে অস্থি বা হাড় থাকে সেই হাড়ের নাম হচ্ছে থাইরয়েড অস্থি। তো এই থাইরয়েড অস্থি কি হয়, সামনের দিকে উঁচু হয়ে যায়। কারণ হচ্ছে কি, ছেলেদের ভোকাল কর্ড বেশি থাকে, ছেলেদের ভয়েস সবসময় কি হয়, একটু ভারী হয়। ভারী হওয়ার কারণে, ভোকাল কর্ড বেশি হওয়ার কারণে এই জায়গার অস্থিটা একটু উঁচু হয়ে সামনের দিকে বেরিয়ে থাকে, বাহির থেকে বোঝা যায় যে এখানে ভোকাল কর্ড। আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু এই ভোকাল কর্ড কি থাকে, মেয়েদের গলার স্বর চিকন থাকার কারণে ওদের এই ভোকাল কর্ড কি থাকে, অত ভারী থাকে না, চিকন থাকে, যার কারণে ওদের গলার সামনের দিক দিয়ে কি হয় না, এটা এরকম সামনের দিক দিয়ে অস্থিটা বের হয়ে থাকে না। ছেলেদের ক্ষেত্রে এটা থাকে। তাহলে ভোকাল কর্ডটা আসলে কোথায় থাকে, এই নাসা গলবিল, এই জায়গাটায় হচ্ছে ভোকাল কর্ড। একটু দেখো বাঁকা হয়ে আছে, তোমাদের বইয়ে লেখা নেই, তোমরা যদি চাও বইয়ে লিখে নিতে পারো এই জায়গায় দাগ দিয়ে যে ষড়যন্ত্র বা ভোকাল কর্ড বা ল্যারিংস। এটার ইংলিশ নাম হচ্ছে কি, ল্যারিংস। ইংলিশটা হচ্ছে ল্যারিংস। তারপরেই হচ্ছে কি, শ্বাস নালী। ঠিক আছে, তাহলে প্রথমেই হচ্ছে নাসারন্ধ্র বা নাসিকা, তারপরেই হচ্ছে নাসা গলবিল, তারপরেই হচ্ছে ষড়যন্ত্র বা ল্যারিংস, তারপরেই হচ্ছে কি শ্বাসনালী বা ট্রাকিয়া, তারপরে হচ্ছে ব্রঙ্কাস, ব্রঙ্কিউল, ফুসফুস, অ্যালভিওলাস। আমরা আরেকটা ছবি দেখি। ঠিক আছে, দেখো একটা চমৎকার ছবি। এই ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে কি, যে আমি একটু আগে বললাম ল্যারিংস এর কথা, এই যে ল্যারিংস, এই ল্যারিংসটা হচ্ছে কি স্বর যন্ত্র, মানে যেখানে শব্দ তৈরি হয় বা ভোকাল কর্ড। ঠিক আছে, ইংলিশে এটাকে বলা হয় কি, ল্যারিংস। এই ল্যারিংস এর উপর একটা ছোট্ট ঢাকনার মতো জিনিস আছে, ঢাকনা, এই জায়গাটাকে বলা হচ্ছে অ্যাপিগ্লটিস। এখন অনেকের প্রশ্ন থাকে অ্যাপিগ্লটিসটা কি। অ্যাপিগ্লটিস আরেকটা হচ্ছে কি আলজিহ্বা। আমরা যখন আয়নার সামনে যে বড় করে হা করব, আমরা দেখব কি আমাদের জিহ্বার উপরে ছোট্ট একটা জিহ্বা দেখা যায়, তাই না? সবাই বা অনেকেই মনে করে এই ছোট জিহ্বাটাই মনে হয় অ্যাপিগ্লটিস, কিন্তু আসলে না। অ্যাপিগ্লটিস আর আলজিহ্বা সম্পূর্ণ আলাদা। আলজিহ্বা থাকে কি, আমি যখন খাদ্য গ্রহণ করব তখন যাতে আমার শ্বাসনালীতে খাদ্য প্রবেশ না করে, সেজন্য এই অ্যাপিগ্লটিস শ্বাসনালীর উপরে বা ভোকাল কর্ডের উপরে ঢেকে রাখে, যাতে খাদ্য গ্রহণের সময় কোনো খাবার শ্বাসনালীর ভেতরে না ঢুকে। আর আলজিহ্বার কাজ হচ্ছে কম্পন তৈরি করা। তুমি যখন কথা বলবে, কথাটা কিভাবে তৈরি হবে, বাতাসের মাধ্যমে তৈরি হবে। যে কোনো শব্দের জন্য একটা মাধ্যম লাগে শব্দ তৈরির জন্য। আমরা যখন কথা বলি, আমরা কিন্তু প্রতিনিয়ত শ্বাস নিচ্ছি, এই শ্বাসে কিন্তু কম্পন তৈরি হচ্ছে এবং আমাদের ভোকাল কর্ড থেকে শব্দ বের হচ্ছে। এই যে কম্পনটা তৈরি করে, এই কম্পনটা তৈরি করে আলজিহ্বা। আমরা দেখবা যে অনেক জোরে চিৎকার করলে, আয়নার সামনে যে যদি জোরে চিৎকার করি, তখন দেখবা যে আলজিহ্বাটা নড়তে থাকে অনেক জোরে, তার মানে সে কম্পন তৈরি করছে। তো এই কম্পন তৈরি এবং শব্দ তৈরিতে সাহায্য করে আলজিহ্বা। আর অ্যাপিগ্লটিসের কাজ হচ্ছে মূলত শ্বাসনালীকে কি রাখা, ঢেকে রাখা, খাদ্য গ্রহণের সময় বা অন্যান্য কোনো কিছু যাতে শ্বাসনালীর ভেতরে প্রবেশ করতে না পারে। ঠিক আছে, এই দুটো একটু মনে রাখতে হবে, আলজিহ্বা আর অ্যাপিগ্লটিস কি। এরপরেই হচ্ছে কি ট্রাকিয়া। আচ্ছা, চ্যাট করতেছে কারা, কিসের চ্যাট করো এত ক্লাস বাদ দিয়ে? আমি যেটা বলতেছি সেটা যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাকে পরে জানাবা, আমি তো বললাম চ্যাট করে তো সময় নষ্ট করার কিছু নাই। উল্টাপাল্টা চ্যাট করবা না। আমি কিন্তু স্ক্রিনশট যদি আমার কাছে আসে কোনো চ্যাটের, আমি কিন্তু সরাসরি প্রিন্সিপালকে ইনফর্ম করব। বি কেয়ারফুল। নেক্সট, ট্রাকিয়া। দেখো ট্রাকিয়ার আরেকটা নাম হচ্ছে কি শ্বাসনালী। শ্বাসনালীটা কি হবে, নিচের দিকে আসে, দুইটা ভাগে ভাগ হয়ে যায়। এই যে ট্রাকিয়া, দেখো ট্রাকিয়া হচ্ছে কি রিং শেপড স্ট্রাকচার, এই যে প্রত্যেকটা রিং হয়ে আছে। রিং হওয়ার কারণ কি, আমরা যদি স্প্রিং এর দিকে তাকাই, যে কোনো স্প্রিং কি থাকে, রিং শেপ। স্প্রিং কে তুমি সংকোচন করবা, ছেড়ে দিবা, ওটা আবার প্রসারিত হবে। ট্রাকিয়ার কাজটাও সেম। আমি শ্বাস নিচ্ছি, ট্রাকিয়া প্রসারিত হচ্ছে, আমি শ্বাস ছেড়ে দিচ্ছি, ট্রাকিয়া সংকুচিত হচ্ছে। এই ট্রাকিয়ার সংকোচন প্রসারণটা শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগের সময় খুবই প্রয়োজনীয়। তাই
সম্পূর্ণ ট্রাকিয়া এবং ব্রঙ্কাস পুরোটাই কি এরকম রিং শেপড স্ট্রাকচার দিয়ে তৈরি। এই ট্রাকিয়া নিচের দিকে দুটো ভাগ হয়ে গেছে, এই দুটো ভাগকে বলা হয় ব্রঙ্কাস। দুটো ভাগকে বলা হয় কি ব্রঙ্কাস। এক বচনে ব্রঙ্কাস আর বহু বচনে হচ্ছে কি ব্রঙ্কাই। ঠিক আছে, ব্রঙ্কাস ব্রঙ্কাই। এই ব্রঙ্কাসটা যখন এই যে ফুসফুস, একটা ফুসফুস আর একটা ফুসফুস, দুইটা ফুসফুস, এই ফুসফুসের মধ্যে যখন ব্রঙ্কাসটা ঢুকে আবার শাখা প্রশাখায় বিভক্ত হয়, এটাকে বলা হয় কি ব্রঙ্কিউল। ব্রঙ্কাস যখন শাখা প্রশাখায় বিভক্ত হয়ে ছোট ছোট শাখার মতো তৈরি করবে, এগুলোকে বলা হচ্ছে ব্রঙ্কিউল। এই ব্রঙ্কিউল গুলো একেবারে শেষে যে পাতার মতো বা ফুলের মতো যেটাই আমরা বলি ছোট ছোট থলের সাথে মিলিত হয়, এই থলেগুলোকে বলা হচ্ছে অ্যালভিওলাই। অ্যালভিওলাই হচ্ছে বহুবচন আর এক বচনে হচ্ছে অ্যালভিওলাস। তার মানে একটা থলের ভেতরে অসংখ্য অ্যালভিওলাস আছে, সবগুলো অ্যালভিওলাসকে একসাথে নিয়েই হচ্ছে কি অ্যালভিওলাই। এটা হচ্ছে অ্যালভিওলাস হচ্ছে শ্বসনতন্ত্রের একক। এটা মনে হয় বইয়ে লেখা নাই, কেউ চাইলে এটা নোট ডাউন করে রাখতে পারো। অ্যালভিওলাসকে বলা হয় শ্বসনতন্ত্রের কি একক, কারণ অ্যালভিওলাসের পরে আর কিছু নেই। অ্যালভিওলাস থেকে অক্সিজেনটা কৌশিক জালিকার মাধ্যমে বা ব্যাপন প্রক্রিয়ায় রক্তে প্রবেশ করে। আমরা যেমন জানি কি রেচনতন্ত্রের একক কি নেফ্রন, তারপরে হচ্ছে নিউরন হচ্ছে কিসের একক স্নায়ুতন্ত্রের একক, ঠিক তেমনি শ্বসনতন্ত্রের একক হচ্ছে অ্যালভিওলাস। আর এই সম্পূর্ণ ফুসফুসটা একটা সুন্দর একটা পর্দার উপর অবস্থান করে, এই পর্দাটাকে বলা হয় কি ডায়াফ্রাম। এই ডায়াফ্রাম দিয়ে ফুসফুসটা কি থাকে নিচে পাকস্থলী যকৃৎ থেকে ফুসফুসটা আলাদা থাকে। আর এই যে ফাঁকা জায়গাটা দেখেছো, এই যে একটা ছোট্ট দুইটা ফুসফুসের মাঝখানে যে ফাঁকাটা, এই ফাঁকা জায়গাটার মধ্যে কি থাকে হৃৎপিণ্ডটা অবস্থান করে। এই হৃৎপিণ্ড এই ফাঁকা জায়গায় অবস্থান করার কারণেই এই ফুসফুসটা এটা থেকে কি সবসময় ছোট থাকে আকৃতিতে একটু, ঠিক আছে। আর পাশে হচ্ছে পেশি রিব, এই পেশি রিব গুলা হচ্ছে আমাদের দেহের উপরে বুকের কাছে যে খাঁচা থাকে, এই খাঁচা কি হয় সংকুচিত হয় প্রসারিত হয়, যখন অনেক জোরে শ্বাস নিবে দেখবে বুক প্রসারিত হয়, এই খাঁচাটা প্রসারিত হয় কারণ কি হচ্ছে অক্সিজেন ভিতরে ঢুকছে। আবার যখন আমরা নিঃশ্বাস ফেলি তখন আবার কি হয় খাঁচাটা সংকুচিত হয়, আর কি হয় এই ফুসফুস গুলা সংকুচিত হয়ে কার্বন ডাই অক্সাইডকে দেহের বাইরে বের করে দেয়। ঠিক আছে, এখন আমরা একটু দেখি যে আমাদের বইয়ের বর্ণনায় কি লেখা আছে। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করো। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? নো মিস। মিস কারো কোনো? রিবটা আবার একটু বলতে। কোনটা? মিস রিব। রিব, আচ্ছা একটা হচ্ছে রিব। আর কি কি কোশ্চেন আছে একবারে বলো, আমি একবারে বলবো। মিস রেচনতন্ত্রের মিস এপিগ্লটিস কি? আচ্ছা এপিগ্লটিস আবার বলবো, ঠিক আছে রিব এপিগ্লটিস। আর মিস রেচনতন্ত্রের এককের নামটা কি? ব্যান্ড যখন পরিণত হয় তখন কি ওটার ফুলকা কি তখনও থাকে নাকি তখন নষ্ট হয়ে যায়? ফুলকা তখনও অবস্থান করে কিন্তু ফুলকার কার্যক্ষমতা হ্রাস পায়। ঠিক আছে, ফুলকাটা থাকে কিন্তু কার্যক্ষমতা কি হয় হ্রাস পায়। ফুসফুসের কার্যক্ষমতা তখন বৃদ্ধি পায়, ফুসফুস ডেভেলপ করে এবং একটা স্টেজে গিয়ে আর ফুলকাটা থাকে না, ওদের ফুলকাটা অবলুপ্ত হয়ে যায়। আচ্ছা রিব এপিগ্লটিস, আরেকজন জিজ্ঞেস করেছো রেচনতন্ত্রের একক হচ্ছে নেফ্রন। নেফ্রন রেচনতন্ত্র নেফ্রন। ওকে মিস। আর শ্বসনতন্ত্রের ষড়যন্ত্র আর ল্যারিংস একই জিনিস, ঠিক আছে। ল্যারিংস এর বাংলাটাই হচ্ছে ষড়যন্ত্র, যেখানে ভোকাল কর্ড অবস্থান করে, যেটা শব্দ তৈরিতে সাহায্য করে। ভোকাল কর্ড না থাকলে কখনোই শব্দ তৈরি হবে না। আচ্ছা তাহলে রিব এপিগ্লটিস। আর কি আমরা কি চিত্রে কি অ্যালভিওলাস ব্যবহার করব নাকি অ্যালভিওলাই ব্যবহার করব? যেটাই হবে, তুমি যদি অ্যালভিওলাই বলো সেটাও হবে, অ্যালভিওলাসও হবে। শুধু মনে রাখতে হবে অ্যালভিওলাসটা এক বচন, অ্যালভিওলাইটা বহু বচন, ঠিক আছে। যেটাই ব্যবহার করো সেটাই হবে। ব্রঙ্কাই, হ্যাঁ বলো। রিব আর পেশি আমাদের বইয়ে উল্লেখ নাই, এক্ষেত্রে কি আমরা রিবার পেশি উল্লেখ করতে পারি? রিবার পেশি যদি উল্লেখ করি আমরা রিব আর পেশি উল্লেখ করতে পারো, রিব পেশি পরশুকা। পরশুকা আছে না বইতে? হ্যাঁ পরশুকা আছে। পরশুকা আছে, পরশুকা লিখলেই হবে।
ঠিক আছে, তাহলে রিব পেশি উল্লেখ করার দরকার নেই, আমি এটা একটু উপরের ক্লাসে দিয়েছি। বাট রিব পেশির অবস্থানটা কি থাকে, আমাদের ফুসফুসের চারিদিকে কিভাবে থাকে সেটা দেখানোর জন্য এখানে দেওয়া। আচ্ছা, এপিগ্লটিস একজনের প্রশ্ন ছিল। এপিগ্লটিসটা হচ্ছে কি, শ্বসনতন্ত্র বা শ্বাসনালী বা ল্যারিংসকে ঢেকে রাখে যাতে খাদ্য গ্রহণের সময় বা অন্য কোনো বস্তু শ্বাসনালীতে প্রবেশ করে। আমরা যে খাবার গ্রহণ করি, এর জন্য দেখবা যে খাবার গ্রহণ করার সময় মুরব্বী যারা বাসার বাবা মা বলে খাওয়ার সময় কথা বলতে না, কারণ তুমি যখনই কথা বলবে অবশ্যই তোমার শ্বসনতন্ত্রের এপিগ্লটিস খুলে যাবে, কারণ তোমার শব্দ তৈরি করতে হবে। এখন খাবার কথা বলবা, হুট করে খাবার কি হয়, শ্বাসনালীতে ঢুকে যায়। যখনই ঢুকে যাবে তখনই প্রচন্ড কাশি হয়, কারণ তোমার শ্বাসনালীর ভেতরের স্ট্রাকচারটা এমন, সেটা কখনোই বাতাস ছাড়া বাইরের কোনো কিছুকে ভেতরে ঢুকতে দিবে না। তখন দেখবা প্রচন্ড কাশি হয় এবং ভাত বা যেটাই ঢুকে সেটা কি হয়, কাশির মাধ্যমে বের হয়ে আসে। এর জন্য বলা হয় খাবার সময় বা অন্য সময় এই এপিগ্লটিসটা কি করে, শ্বসনতন্ত্রকে ঢেকে রাখে। আর আলজিহ্বা হচ্ছে কম্পন তৈরির মাধ্যমে শব্দ তৈরিতে সাহায্য করে, আলজিহ্বা। ঠিক আছে, এপিগ্লটিস আলজিহ্বা সম্পূর্ণ আলাদা। রিব, রিব কি, রিব হচ্ছে ছেলেদের ক্ষেত্রে আরো ভালো বোঝা যায়। ছেলেদের যারা শুকনা দেখবা বুকের কাছে হাড় গণা যায়, তাই না? 11টা রিবসের মতো আছে আমাদের বুকে। এই রিবস গুলাকে বলা হয় অস্থি বা বক্ষ হাড়। বুকের খাঁচা, ইংলিশে বলা হয় রিবস। এই খাঁচার ভেতরে ফুসফুস দুইটা অবস্থান করে। ঠিক আছে, এই অস্থি বা বুকের যে খাঁচা হাড় সেটাকে রিবস বলা হয়, ইংলিশে রিবস বলে। মিস থাই কি তাহলে? বুঝি নাই। থাই, রিব আর থাই মিস এই দুটার মধ্যে পার্থক্য বুঝতেছি। থাই মানে কি বুঝি নাই, থাই কি? মিস এই যে THIGH। THIGS, থাই আর রিবস তো এক জিনিস না। রিবস মানে হচ্ছে কি, খাঁচার মতো যে স্ট্রাকচারটা থাকে সেটাকে রিবস বলে। এটা এক ধরনের বোনস, কিন্তু রিবস আবার অন্য কোনো বোনসকে তুমি রিবস বলতে পারবা না, কারণ সব বোনস কি হচ্ছে এরকম খাঁচার মতো স্ট্রাকচার তৈরি করে নাই আমাদের বডিতে। শুধুমাত্র বক্ষের ক্ষেত্রে এতটুকু, বুকের খাঁচাটাই এরকম, যার কারণে এটাকে রিবস বলা হয়। আচ্ছা, এখন আমরা আসি বর্ণনাতে। ঠিক আছে, এরপরে আমি কিছুক্ষণ বলবো, তারপরে আমি আবার বলবো, কোশ্চেন থাকলে তখন আমাকে করবে। ঠিক আছে, আচ্ছা, 1 নাম্বার হচ্ছে কি নাসারন্ধ্র বা নাসাপথ। নাসাপথ, নাসারন্ধ্র এগুলো আমি বলেছি, এখানে এর চেয়ে বেশি আর কিছু নাই, শুধু অতিরিক্ত কিছু উল্লেখ হচ্ছে। সম্মুখ ভাগে লোম ও পশ্চাৎ দিক ঝিল্লি দ্বারা আবৃত। আমাদের নাকের ভেতর অনেক লোম থাকে। ঠিক আছে, লোমের মধ্যে কি হয়, আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি বা বের হয়ে যাচ্ছে, ময়লাটা লোমের মধ্যে আটকে থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা যে বাতাসটা নেই সেই বাতাসটা শীতকালে যেমন চারপাশটা ঠান্ডা থাকে, বাতাসটা সবসময় কি থাকে, ঠান্ডা। কিন্তু আমাদের শ্বসনতন্ত্র কি ঠান্ডা বাতাস নিতে অভ্যস্ত না, একটু উষ্ণ বাতাস নিতে অভ্যস্ত, কারণ আমরা কি উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। তো যার কারণে আমাদের দেহের ভেতরে যাই প্রবেশ করে এটা যদি একটু উষ্ণ থাকে সেটা আমাদের দেহের জন্য ভালো। এই জন্য দেখবা অতিরিক্ত ঠান্ডা বাতাস নিলে আমাদের ঠান্ডা লেগে যায়। ঠিক আছে, কারণ আমাদের শ্বসনতন্ত্রটা আসলে অতিরিক্ত ঠান্ডা বাতাস গ্রহণের উপযোগী না। তো নাকের ভেতর দিয়ে যখন শ্বাসটা যায়, অক্সিজেনটা ঢুকে, সেটা হালকা কি হয়ে যায়, উষ্ণ হয়ে যায়। উষ্ণ হওয়ার কারণে শ্বসনতন্ত্রে ঢোকার সময় কি হয়, আর অসুবিধা হয় না। এটাও একটা গুরুত্বপূর্ণ কাজ নাসারন্ধ্র বা নাসাপথের। ঠিক আছে, এখানে এটা উল্লেখ নেই, এটা চাইলে কেউ লিখতে পারো, আর না লিখলেও সমস্যা নেই। প্রশ্বাস বায়ুতে ধূলিকণা রোগ জীবাণু থাকলে লোম ও ঝিল্লিতে আটকে যায়, এটা হচ্ছে কাজ। নাসা গলবিলটা একটু আগেই বললাম, মুখ গলবিল নাসা গলবিল একই জিনিস। যখন তুমি শ্বসনতন্ত্র বলবা তখন সেটাকে বলবা নাসা গলবিল, আর যখন তুমি পরিপাক তন্ত্র বর্ণনা করবা সেটা হচ্ছে মুখ গলবিল। মোট কথা, যে ফাঁকা জায়গাটায় মুখ আর নাক একত্রিত হচ্ছে সেই জায়গাটাই হচ্ছে কি গলবিল, নাসা গলবিল বা মুখ গলবিল, একই জিনিস। স্বরযন্ত্র বা ল্যারিংস, ঠিক আছে, ল্যারিংস বা স্বরযন্ত্র একই জিনিস। গলবিল শ্বাসনালীর সংযোগ স্থলে অবস্থিত, ভোকাল কর্ড থাকে। খুব ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ তে আসে, ভোকাল কর্ড কোথায় থাকে। ল্যারিংস দিবে, আরেকটা শব্দ দিয়ে দিবে ফ্যারিংস। ফ্যারিংসও কিন্তু আছে। ফ্যারিংস আছে কোথায়, পরিপাকতন্ত্রে। ফ্যারিংস হচ্ছে গলবিল আছে না, গলবিল, গলবিলের আরেকটা নাম হচ্ছে ফ্যারিংস, এটাও মাথায় রাখেন। দুইটার উচ্চারণ কিন্তু প্রায় একই, ল্যারিংস, ফ্যারিংস। ঠিক আছে, তো ফ্যারিংস হচ্ছে গলবিলের ইংলিশ, আর ল্যারিংস হচ্ছে কিসের ইংলিশ, স্বরযন্ত্রের ইংলিশ। ওকে,
তাই একে ষড়যন্ত্র বলে। একটি ঢাকনা থাকে, খাদ্য গ্রহণের সময় ষড়যন্ত্রকে ঢেকে রাখে যাতে খাদ্য ঢুকতে না পারে। যে ঢাকনা থাকে বলছে কিন্তু ঢাকনার নাম বলে নাই। ঢাকনার নাম হচ্ছে কি অ্যাপিগ্লটিস। এটা অবশ্যই উল্লেখ করতে হবে, অ্যাপিগ্লটিস। অনেক কিছু লেখা নাই বইতে, বাট এই তথ্যগুলা দিলে লেখাটা আরো সুন্দর হয়। শ্বাসনালী। শ্বাসনালী হচ্ছে খাদ্যনালীর সম্মুখে অবস্থিত। সম্মুখ মানে খাদ্যনালীর সামনের দিকে। এই যে আমরা যদি এই ছবিটা দেখি, দেখো এই যে এটা হচ্ছে খাদ্যনালী, এই যে পিছনেরটা খাদ্যনালী আর সামনেরটা হচ্ছে কি শ্বাসনালী। এর জন্য বলা হয়েছে শ্বাসনালী খাদ্যনালীর সম্মুখে মানে সামনের দিকে অবস্থিত। শ্বাসনালীর মাধ্যমে বায়ু কোথায় প্রবেশ করে? ফুসফুসে প্রবেশ করে। শ্বাসনালীর ইংলিশ নামটা হচ্ছে কি ট্রাকিয়া। এই ট্রাকিয়া আবার দুইটা ভাগ হয়ে কি হয়? ব্রঙ্কাস হয়ে যায়। ঠিক আছে, এটা আমি এখানে উল্লেখ করিনি, ব্রঙ্কাসটা বইয়ে আছে। ব্রঙ্কাসের আরেকটা নাম হচ্ছে ক্লোম শাখা, বাংলায় বলা হয় ক্লোম শাখা। খুবই কঠিন নাম। ক্লোম শাখাটা এমসিকিউর জন্য মনে রাখবা। কেউ যদি রিটেনে ক্লোম শাখা কথাটা লিখতে না চাও কোনো সমস্যা নেই, ব্রঙ্কাস বা ব্রঙ্কাই যে কোনো একটা লিখলেই হবে। ঠিক আছে, তাহলে ব্রঙ্কাস কোথায় ঢুকে? ফুসফুসে। ফুসফুসে কি আছে? এখানে কিছু তথ্য আছে। এই স্লাইডটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো। ঠিক আছে, এই স্লাইডে দুই একটা তথ্য আমি বইয়ের বাইরে থেকে দিয়েছি। এক নম্বর হচ্ছে 2 স্তর বিশিষ্ট পর্দা দিয়ে আবৃত, যা প্লিউরা নামে পরিচিত। এটাকে প্লিউরাও বলা হয়, প্লুরাও বলা হয়। ঠিক আছে, দুটোই বলা যায়, প্লুরা নামে পরিচিত। এই যে দুইটি স্তর, এই দুই স্তরের মাঝে কি থাকে? সেরাস ফ্লুইড, এক ধরনের ফ্লুইড থাকে, জেলির মতো ফ্লুইড থাকে, যেটা কি করে? ফুসফুসকে ঘর্ষণ থেকে রক্ষা করে। তার মানে হচ্ছে আমি যখন শ্বাস প্রশ্বাস নিব তখন আমার ফুসফুস সংকুচিত হবে, প্রসারিত হবে। এখন যদি এই ফ্লুইডটা না থাকে, প্রসারিত হওয়ার সময় কি সেটা বাধাপ্রাপ্ত হবে। একটা জায়গা যখন পিচ্ছিল থাকে, যে কোনো জিনিস, ধরো তুমি একটা বেলুন কিনে আনলা, এখন বেলুন কিনে আনার পর যদি তুমি হাতের মধ্যে প্রচুর পরিমাণে শ্যাম্পু বা সাবান দিলা, দেওয়ার পরে দেখবা তুমি বেলুনটা ধরতে পারবে না, বেলুনটা বারবার কি হবে? স্লিপ কেটে পড়ে যাবে। তার মানে ওর মুভমেন্টটা কি হয়ে যায়? আরো ইজি হয়ে যায়। যে কোনো জায়গায় ওর মুভমেন্টটা আরো ইজি হয়ে যায়। তো এই যে পিচ্ছিল পদার্থটা সেরাস ফ্লুইড, এটাও কি করে? ফুসফুসের এই সংকোচন প্রসারণকে অনেক সহজ করে দেয়। তারপরে হচ্ছে বাম ফুসফুস ছোট, ডান ফুসফুস বড়। কেন বড়? একটু আগেই বললাম, কারণ হচ্ছে বাম ফুসফুসের কাছে কি থাকে? হৃৎপিণ্ডটা থাকে। হৃৎপিণ্ডটা কি থাকে? আমাদের বক্ষ গহ্বর বা বুকের একটু বাম পাশে, একবারে বাম পাশে বলা যাবে না, একটু বাম পাশে। আমরা ছবিটা একটু দেখি, এই যে এটা হচ্ছে ডান ফুসফুস, এটা হচ্ছে বাম ফুসফুস। আমরা যখন এদিকে তাকাচ্ছি তখন কিন্তু এটাকে আমাদের ডান মনে হচ্ছে, ঠিক আছে, কিন্তু আসলে এটা কি? বাম। আমরা যদি উল্টা করে ধরি তাহলে কিন্তু এটা বাম। আমি যেহেতু সামনাসামনি দেখছি তাই মনে হচ্ছে এটা ডান, আসলে এটা কি হবে? বাম ফুসফুস। এই দেখো, বাম ফুসফুসের এই জায়গাটা একটু ভেতরের দিকে, আর ডান ফুসফুসের এই জায়গাটা কিন্তু অতটা ভেতরের দিকে না, যার কারণে ডান ফুসফুসটা বাম ফুসফুসের চেয়ে একটু বড় থাকে। আর এই বাম ফুসফুসের এই জায়গাটায় কি থাকে? হৃৎপিণ্ডটা অবস্থান করে। ডান ফুসফুস কয় খণ্ডে? 3 খণ্ডে। আর বাম ফুসফুস 2 খণ্ডে বিভক্ত। আচ্ছা, 3টা খণ্ডে বিভক্ত। 3টা খণ্ডের নাম হচ্ছে কি? সুপিরিয়র, মিডল, ইনফিরিয়র। লেখার দরকার নাই, জাস্ট শোনার জন্য বলছি। 3টা। সুপিরিয়র হচ্ছে উপরের অংশ, মিডল অংশ, নিচেরটাকে বলা হয় ইনফিরিয়র। আর ডান ফুসফুসের 2টা হচ্ছে সুপিরিয়র, ইনফিরিয়র। ঠিক আছে, আর লাস্ট পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লাস্ট পয়েন্টটা অবশ্যই লিখবে খাতায়, আর না হলে স্ক্রিনশট দিয়ে রাখবে। লাস্ট পয়েন্টটা কি? দেখো, এটা ছোট প্রশ্ন আসতে পারে। ব্রঙ্কাস থেকে অ্যালভিওলাস পর্যন্ত ফুসফুসের গঠন দেখতে বৃক্ষের মতো বলে একে শ্বসন বৃক্ষ বলা হয়। দেখো, এটা হচ্ছে ব্রঙ্কাস। এই ব্রঙ্কাস থেকে অ্যালভিওলাস পর্যন্ত যদি আমরা দেখি, এই জায়গাটাকে দেখে কি মনে হচ্ছে? একটা গাছ মনে হচ্ছে, তাই না? গাছ মনে হওয়ার কারণে এটার আরেকটা নাম হচ্ছে কি? শ্বসন বৃক্ষ। যদি পরীক্ষায় আসে শ্বসন বৃক্ষ বলতে কি বুঝো বা শ্বসন বৃক্ষ কাকে বলে, তখন সুন্দর করে বলতে হবে কি? ব্রঙ্কাস থেকে অ্যালভিওলাস পর্যন্ত ফুসফুসের গঠন দেখতে বৃক্ষের মতো বলে একে শ্বসন বৃক্ষ বলা হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে মধ্যচ্ছদা। মধ্যচ্ছদা তো বললাম যেটা কি করে, এই যে এটা হচ্ছে ডায়াফ্রাম। ডায়াফ্রামের বাংলায় হচ্ছে মধ্যচ্ছদা।
ডায়াফ্রাম ইংলিশটা লিখলেও হবে, বাংলাটা লিখলেও হবে। যেটা বক্ষ গহ্বর মানে বুক, উদর গহ্বর মানে পেট, বুক এবং পেটকে পৃথক করে রেখেছে তাকে মধ্যচ্ছদা বলে। দেখতে ছাতার মতো, সংকুচিত হলে নিচের দিকে নেমে যায়। কখন সংকোচনটা হবে? শ্বাস প্রশ্বাস গ্রহণের সময় সংকোচন প্রসারণটা হবে, তখন বক্ষ গহ্বরের আয়তন বাড়ে। এই যে সংকুচিত হলে আয়তন বাড়বে, আয়তন বাড়া মানে আমি অক্সিজেন নিব। আর প্রসারিত যখন হবে তখন বক্ষ গহ্বর কি হবে? সংকুচিত হবে। এটা আমরা নেক্সট ক্লাসে আসবো। তখন আমরা অক্সিজেন বের করে দিব। সংকোচন প্রসারণের মাধ্যমে প্রশ্বাস ও নিঃশ্বাস কাজ নিয়ন্ত্রণ করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মধ্যচ্ছদা সংকোচন প্রসারণের মাধ্যমে প্রশ্বাস ও নিঃশ্বাস কাজ নিয়ন্ত্রণ করে। পরীক্ষায় যদি আসে প্রশ্বাস ও নিঃশ্বাস কাজ কিভাবে নিয়ন্ত্রিত হয়, লিখতে হবে মধ্যচ্ছদা সংকোচন প্রসারণের মাধ্যমে প্রশ্বাস ও নিঃশ্বাস কাজ নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এতটুকু পর্যন্ত কার কার প্রবলেম আছে এর মধ্যে আমাকে বলো। সময় বেশি নাই, আরেকটু শেষ করতে চাচ্ছিলাম অন্তঃশ্বসন বহিঃশ্বসনটা। মিস কারো? হ্যাঁ বলো। মিস আপনি যে বললেন মিস আমাদের শ্বাসনালী উষ্ণ বাতাস এই গ্রহণ করলে ভালো হয়, কিন্তু মিস শীত প্রধান দেশে তো সবসময় শীতল বাতাসই গ্রহণ করে। শীতল বাতাস তো গ্রহণ করলে ভালো হয়। যখন বাতাসটা নাক দিয়ে ঢুকে তখন কিন্তু সেই বাতাসের টেম্পারেচারটা কি হয়? একটু বেড়ে যায়। কারণ আমাদের বডি টেম্পারেচার কি প্রকৃতির চেয়ে সবসময় কি থাকে? একটু বেশি থাকে। আর শীত প্রধান দেশের মানুষরা দেখবা সবসময় কি করে? ওভারকোট জাতীয় জিনিস পরে থাকে, যাতে তাদের বডি সবসময় কি থাকে? ওয়ার্ম থাকে। ব্র্যান্ডি খায় যাতে বডি সবসময় কি থাকবে? ওয়ার্ম থাকবে। তোমার বডির ভেতরে যাই ঢুকবে না কেন সেটার টেম্পারেচার একটু বেড়ে যাবে। পাকস্থলীর টেম্পারেচার সবসময় বেশি থাকে। বডির ইন্টারনাল কাজ সবসময় টেম্পারেচার বেশি না থাকলে হবে না। এজন্য এটা হচ্ছে নাকের গুরুত্ব, যে নাকের ভেতরে বা নাসারন্ধ্রের ভেতরে যখনই বাতাসটা প্রবেশ করে তখনই বাতাসটা একটু কি হয়ে যায়? উষ্ণ হয়ে যায়, ঠান্ডা ভাবটা অত থাকে না। এটাই হচ্ছে কি নাসারন্ধ্র বা নাকের গুরুত্ব। আর কোনো প্রশ্ন আছে? আমি অন্তঃশ্বসন বহিঃশ্বসনটা একটু বলতে চাচ্ছিলাম। পরীক্ষায় যদি আমি মানব শ্বসন তন্ত্রের চিত্র আসে মিস, তাহলে কি হৃৎপিণ্ডটা চিহ্নিত করব? না, হৃৎপিণ্ড নাকি চিহ্নিত জায়গাটা করার ফাঁকা রেখে কোনো দেব? প্রয়োজন নাই, হৃৎপিণ্ডের জায়গাটা ফাঁকা রেখে দিবা। ঠিক আছে, হৃৎপিণ্ড হচ্ছে ওকে রক্ত মিস। সংবহন তন্ত্রে আসবে, শ্বসন তন্ত্রে না। তোমাদের বইয়ে কি মিস হৃৎপিণ্ড দেওয়া আছে না? মিস মিস ইয়েস ষড়চিত্রের মিস, মুখে বইয়ের যে হৃৎপিণ্ড ঢাকনাটার চিহ্নিত নাম করা। কি? হৃৎপিণ্ড বাদ দিয়ে দিবা, ঠিক আছে। এই ছবিটা খুব ওকে মিস। সুন্দর, এই ছবিটাও দিতে পারো, ঠিক আছে। একদম পরিষ্কার সুন্দর করে লেখা আছে। হৃৎপিণ্ডের জায়গাটা ফাঁকা থাকবে। হৃৎপিণ্ড হচ্ছে রক্ত সংবহন তন্ত্রের অংশ। আচ্ছা, তারপর আর মিস কোনো কোশ্চেন? হ্যাঁ বলো। ষড়চিত্রের মুখের ঢাকনাটার নামটা কি মিস? অ্যাপিগ্লটিস। এই যে এই ছবিটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো সুন্দর করে, এখানে চমৎকার করে লেখা আছে। ল্যারিংস বা স্বরযন্ত্রের মুখের যে ঢাকনা সেটাকে কি বলা হচ্ছে? অ্যাপিগ্লটিস। মানে অ্যাপিগ্লটিসের অপর নাম কি? অ্যাপিগ্লটিস, অ্যাপিগ্লটিসের বাংলা নাম অ্যাপিগ্লটিস, ও ঠিক আছে। আর আলজিহ্বার ইংলিশ নাম হচ্ছে উবুলা, ঠিক মিস আছে। বাংলা নাম ব্রঙ্কিওলের হচ্ছে বাংলা নামটা কি? ব্রঙ্কিয়াল ক্লোম শাখা। বইতে দেখবা লেখা আছে ক্লোম শাখা, ক্লোম শাখা, ঠিক আছে। আর কিছু আছে? আমি তাহলে একটু অন্তঃশ্বসনটা বলবো, না হলে শেষ করা যাবে না। এটা আমি বলি, এটা নিয়ে যদি আমি এটা শেষ করতে না পারি নেক্সট ক্লাসে আমি আবার এখান থেকে শুরু করবো। আর কোনো কোশ্চেন থাকলে আমাকে নেক্সট ক্লাসে একটু টুকে রাখবে, নেক্সট ক্লাসে আমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে। একটু বলে যায় এটা। আচ্ছা, বহিঃশ্বসন কি? ফুসফুসের মধ্যে গ্যাসীয় আদান প্রদান ঘটে, তাকে বহিঃশ্বসন বলে। দেখো, বহিঃশ্বসন বলতে আমরা কি বুঝি? আমরা প্রকৃতিতে যেটা ছেড়ে দিচ্ছি সেটা, তা কিন্তু না। বহিঃশ্বসন হচ্ছে কি? বহিঃশ্বসনটা হচ্ছে ফুসফুস এবং রক্তজালিকার মধ্যে যে শ্বসনটা ঘটে, তার মানে ফুসফুস থেকে অক্সিজেনটা রক্তজালিকায় প্রবেশ করে, রক্তজালিকা থেকে কার্বন ডাই অক্সাইডটা ফুসফুসে প্রবেশ করে, এটা হচ্ছে বহিঃশ্বসন। অনেকে বহিঃশ্বসন বলতে বোঝায় প্রকৃতি থেকে অক্সিজেন নিচ্ছে, প্রকৃতিতে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছে, এটা কিন্তু বহিঃশ্বসন না। আবারও বলছি, এটা বহিঃশ্বসন না। বহিঃশ্বসন হচ্ছে ফুসফুস থেকে অক্সিজেন যাবে রক্তে, রক্ত থেকে অক্সিজেন যাবে ফুসফুসে, এটা হচ্ছে বহিঃশ্বসন। আর অন্তঃশ্বসন হচ্ছে রক্ত থেকে অক্সিজেন যাবে কোষে, আর কোষ থেকে অক্সিজেন কোথায় আসবে? রক্তে। কার্বন ডাই অক্সাইড আসবে রক্তে। এই রক্ত আর কোষের মধ্যে যে আদান প্রদান, এটা হচ্ছে অন্তঃশ্বসন। আর বহিঃশ্বসন হচ্ছে ফুসফুস আর রক্তের মধ্যে যে আদান প্রদান, এটা হচ্ছে বহিঃশ্বসন।